জামাত এবং এনসিপি জোট শীঘ্রই ভ্যানিশ হবে। এই যে গাঁজাখুরি গল্প উনি করেন, উনি গাঁজাখুরি গল্পের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারে না। আপনাকে এখন জনসম্মুখে এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। দায়িত্বশীল রাজনীতিবিদ এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ান কেন আপনি? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সারাক্ষণ গাঁজাখুরি কথা বলেন। রাশিদ ভাই দয়া করে কথা বলতে দেন। আপনি কথার মাঝখানে দয়া করে কথা বলবেন না, এটা খুবই অসৌজন্য। আপনি বলেছিলেন কিন্তু কথায় আপনি তখন আমি একটা শব্দ বলেছি, আপনি প্লিজ আমরা ঝগড়া করতে আসি নাই, কথা বলতে দেন। বাংলাদেশে যে জামাতের নেতৃত্বে বিরোধী দল, এটা আসলে পারফেক্ট না। নাহিদ ইসলাম যেখানে গণঅভ্যুত্থানের পোস্টার বয়, তিনি জামাতের আমিরকে গণঅভ্যুত্থানের নায়ক মেনে জামাতের নেতৃত্বে কিভাবে জোটে গেলেন, এইটা জাতির জন্য লজ্জার। শুধু নাহিদ ইসলামের জন্যই লজ্জার নয়, জাতির জন্য লজ্জার। তো রাশেদ খান যদি বিএনপিতে মানে জয়েন করে আমার সংগ্রাম আমি কম্প্রোমাইজ করি, জামাতের সাথে জোট করে আপনাদের গণঅভ্যুত্থানের যে সংগ্রাম, সেটা আপনারা শেষ করে দিয়েছেন। জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদে আপনার বন্ধু, আপনি যাকে এখন নেতৃত্ব মেনে জোট করেছেন, সেই জামাত স্বাক্ষর করলো। আপনি কেন স্বাক্ষর করলেন না? আপনার বন্ধুই তো আপনার সাথে প্রতারণা করেছে, তাই না? জুলাই জাতীয় সনদে জামাত ইসলাম আপনার সাথে প্রতারণা করে নাই। উত্তরগুলো আমি দিই, আপনি তো এই কথাটা উত্তর দিবেন। আরো কয়েকটা কথা, আরেক মিনিট শেষ করি। আপনি শুনেন, এক মিনিট শেষ করি। শুনেন, দুইটা ভোট হয়েছে, দুইটা ভোট হয়েছে, সময় উনি মেইনটেইন করেন। দুইটা ভোট হয়েছে। আমার প্রশ্ন হলো, গণভোটে যে পরিমাণ ভোট পড়েছিল, পরবর্তীতে আপনি বললেন যে 11 লাখ ভোট কম পড়েছে। মানে আপনি যে ফলাফল প্রকাশ করলেন, পরবর্তীতে কিভাবে কোন প্রক্রিয়ায় 11 লাখ ভোট কম হলো? গণভোটের ফলাফল প্রকাশ করে দিলেন। তাহলে এই গণভোট নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়নি, তার নিশ্চয়তা কি? দেখেন, গণভোটে যেমন হা ভোট পড়েছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। হা ভোট পড়েছে আপনার 4,82,00,000, তাই না? না ভোট পড়েছে কত? 2,20,00,000। তার মানে কি, আপনি যেমনি ভাবে এই গণভোটের মানে পক্ষে মানুষ ছিল, বিপক্ষেও ছিল, অর্থাৎ গণভোট নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্ক কে সৃষ্টি করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই করেছে। যেদিন গণভোটের ফলাফল আপনি প্রকাশ করলেন, তারপরে যে সময় 11 লাখ ভোট কমে যায়, তখন মানুষের মনের মধ্যে সন্দেহ রয়েছে যে এইটা কি আসলে এমনি এমনি মেশিনে বসিয়ে দিয়েছে, নাকি এইটা আসলে প্রকৃত ফলাফল? গণভোট নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে। আর গণভোটের সঠিক ফলাফল এখন আপনি কাউন্ট করেন। জি, এ পর্যায়ে অ্যাডভোকেট হুমায়ুন নূর, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলুন। বেশ কয়েকটি পয়েন্ট রাশিদ খান তুলে ধরেছেন। মূল বিষয় এখানে যেহেতু কথাগুলো এসছে, বলতে হয়, আমরা ঐকমত্য কমিশনে এই যে ইন্টারিম গভর্নমেন্ট কে কেন আমরা এখন বলি যে তারা আমাদের সাথে প্রতারণা করেছে, এটা আমার কথা না। কিন্তু আপনি দেখেন, খুদ সংসদে দাঁড়িয়ে একজন প্রতিমন্ত্রী কিন্তু সমস্ত ষড়যন্ত্রের খাতা খুলে দিয়েছে। উনি কিন্তু বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ছিলেন, উনি লন্ডনে গিয়ে কার হাতে ট্রফি তুলে দিয়ে এসেছেন, এবং সেই শখ অনুযায়ী এই জাতীয় নির্বাচনে কাদের হাতে সেই প্রতিশ্রুত ট্রফিটা তুলে দিয়ে কাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে। ওই যে বললো না যে জামাত নাকি বলেছে যে আমাদেরকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। যদিও আমি ওই বক্তব্যটা আজকে কোথায় বলেছি শুনিনি, শোনার সুযোগ হয়নি। উনি তো জামাতকে অনেক বেশি পড়ালেখা করে, কারণ বলছি মানে ধরেন উনার তো এখন মানে আমার অবাক লাগে, আপনি যদি রাশিদ ভাইকে মজার ব্যাপার হচ্ছে আমি আপনাকে আজকে দিনে বিএনপির যতগুলো খবর আমার ভাই না জানে, তার চেয়ে বেশি খবর জামাতের। এমনকি ধরেন উনি এখন, মজার ব্যাপার হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে উনাকে হয়তো বিএনপিতে এখনো তো পদপদবি দেয় নাই, কিন্তু উনাকে যখন পদ দিবে তখন হয়তো জামাত এনসিপি বিষয়ক সম্পাদক পদ দিতে পারে। জামাত বললে রাশেদ ভাইয়ের খুব খারাপ লাগে, কিন্তু রাশেদ ভাই নিজেই যখন উনি একটা নির্বাচনে অংশগ্রহণ করার পরে হেরে যাওয়ার কারণে রাশেদ ভাই নিজেই যখন নিজের ব্যাপারে বলে যে উনাকে নাকি ম্যানিপুলেট করে হারানো হয়েছে, তখন এটা উনার জন্য জায়েজ, অন্যদের জন্য না জায়েজ। আমার হিসেব মিলে না। আবার গণভোটে 11 লাখ ভোট কমে যাওয়ার বিষয়ে, গণভোটে 11 লাখ অনেকবার বলেছেন, গণভোটে 11 লাখ ভোট কমে যাওয়ার বিষয়ে উনি বলেছেন। কারণ এটার উত্তরটা আমি দিচ্ছি, 11 লাখ ভোট তো কমবেই, কারণ আপনারা যখন নিজেদের নামে ভোট বাড়িয়েছেন রিগিং করে, বিএনপির ভোট কারচুপি হয়েছে। আমি নিজে ঢাকা 8 আসনে ভোট কারচুপির সাক্ষী, কিভাবে ভোট লুট করা হয়েছে সেই ভোট লুটের সাক্ষী আমি নিজে। এবং জনাব তারেক রহমান যতই উনি হ্যাঁ ভোট দিতে বলুক, বিএনপির কিছু অতি উৎসাহী, এমনকি মির্জা আব্বাসের স্ত্রী নিজে
গণভোটে না দেওয়ার জন্য উনি ফেসবুকে এবং জনসম্মুখে উনি এই বয়ান দিয়েছে, সেটার প্রমাণও আছে। বলছি উনার ভেরিফাইড ফেসবুক আইডি, অবশ্যই আপনি এটা আইডি, আমি বললাম যদি ভুল হয় আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। আমি বললাম তো আমি উনার রিয়েল ফেসবুক আইডি, আমি বললাম তো ঠিক আছে, তাহলে এটা আমি যদি না হয় আমি ভবিষ্যতে এসে জনসম্মুখে বলে যাব যে এটা ওনার ভুয়া আইডি, কারণ আমি তো দেখছি যে উনার রিয়েল আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে। আপনি প্রমাণ করেন। আচ্ছা, তারপর দেখেন আপনার সাথে আমার প্রতিদিনই শো থাকে, আপনি প্রমাণ করেন রিয়েল না আনরিয়েল। আচ্ছা, উনারা এক জায়গায় না, উনি তো মির্জা আব্বাসের স্ত্রীর কথা বলছে, আমি তো এরকম 100 জায়গার উদাহরণ দেখাইতে পারবো যে বিএনপি না ভোটের প্রচারণা করেছে। বিএনপির নেতাকর্মীরা খোদ তাদের যে চেয়ারপারসন তার বয়ান, তার যেই চিন্তা চেতনা সেইটার বিপক্ষে গিয়ে তারা না ভোটের প্রচারণা করেছে। সুতরাং উনারা যখন নিজেদের পক্ষে ভোট বাড়াবেন তাদের পক্ষে আমি এনটিভি নিউজ মির্জা আব্বাসের নামে তাদের পক্ষে আমি কথাটা শেষ করি, তারপরে আপনার টার্নে বললেন। আপনি তো কথার খেয়ে আর যাব, আপনার কথা বলার সময় তো আমি কথা বলি না। দেখেন তাদের পক্ষে ভোট যখন উনারা ষড়যন্ত্র করে না কারচুপি করে বাড়িয়েছেন, তখন স্বাভাবিকভাবে না ভোটের সংখ্যাটা বেড়েছে, হ্যাঁ ভোটের সংখ্যাটা কমেছে। এখন হিসেব মিলল স্পষ্টভাবে আমাদের দলের নেতা এই সত্য উন্মোচন করেছেন যে জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট গুলো সংযুক্ত করা হয়েছিল সেটা রাতের অন্ধকারে প্রেসে গিয়ে বিএনপি সংশ্লিষ্ট যারা তারা এই কাজ করেছে। এইটা কি জাতির সাথে প্রতারণা হয় নাই? আমরা তো ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্তে এসেছিলাম। আপা ওই যে ভোটাভুটির কথা বলছিলাম, বলছি তো এইটাই তো বলছি, ধরেন ভোটাভুটির কথা, ধরেন একটা জায়গায় 100 ভোটের মধ্যে 100 ভোটের, রাশিদ ভাই দয়া করে কথা বলতে দেন, আপনি কথার মাঝখানে দয়া করে কথা বলবেন না, এটা খুবই অসহযোগ্য কথায়। আপনি তখন আমি একটা শব্দ বলেছি, আপনি প্লিজ, আমরা ঝগড়া করতে আসি নাই, কথা বলতে দেন। আপনি এইভাবে করে কথা ডাইলুট করলেন মানে মানুষকে, তারপর মানুষ বলে ওই ভদ্র মহিলা চিল্লায় ঝগড়া করে, এটা ঠিক না, এটা খুবই অসহযোগ্য। জামাত যখন সেইখানে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করলো তখন অবশ্যই আমরা জামাতের এই অবস্থানকে প্রশ্ন করেছিলাম যে তারা আদৌ কি সংস্কারপন্থী না তারা এখনো ওই যে 24 বছরে বিএনপির সাথে যে সংসার তাদের, সেই সংসারের টানাপোড়েনে এখনো তারা বিএনপির সাথেই সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে কিনা। এবং এই কারণেই কিন্তু নাহিদ এবং নাসির তাদেরকে সমালোচনা করেছিল। এবং পরবর্তীতে নির্বাচনের আগে যখন তারা অবস্থান স্পষ্ট করে যে তারা অবশ্যই সংস্কারের যে রাজনীতি সেই রাজনীতিতে তারা অটল অবস্থানে থাকবে, তখন তাদের সাথে আমরা এই জোট করি। এই প্রশ্ন, একই প্রশ্ন কিন্তু বিএনপিকেও আমরা করেছিলাম, জোটটা কিন্তু বিএনপির সাথেও আসলে হতে পারত। রাশিদ ভাই অভিযোগ করেন যে বিএনপির সাথে আমরা নাকি আলাপ করেছিলাম, হ্যাঁ সত্যি আলাপ করেছিলাম, কিন্তু যখন বিএনপি সংস্কারের প্রশ্নে তারা জুলাই সনদে যেই নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল সেই জায়গায় ছাড় দিতে রাজি হয় নাই, তখন আমাদের তাদের সাথে জোট করার সুযোগ হয় নাই। জামাতকে তো কেউ বিশ্বাস করে না, না আওয়ামী লীগ বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে। বর্তমানে এনসিপি এবং জামাতের মধ্যেও যুদ্ধ চলছে। এই যে সর্বশেষ সাভারে যে হামলাটা হলো, দেখেন নাই শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তিনি ফেসবুকে কি লিখেছেন? সার্জিস আলম নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের মহানায়ক বলেছে, এটা তারা মানতে পারে নাই জামাত এবং শিবির। তাহলে জামাতের মানে আমির কি গণঅভ্যুত্থানের মহানায়ক? মানে তারা নাহিদ ইসলামকে এখন মানতে পারতেছে না। তার মানে কি জামাত এবং এনসিপি জোট শীঘ্রই ভ্যানিশ হবে আমার কাছে মনে হচ্ছে তাদের এই বক্তব্যগুলো দেখে। আমরা অতীতে দেখেছি যে সময় এনসিপির কোনো একজন নেতা কোনো একটা ব্যাপারে সমস্যার মুখোমুখি হয়েছে, জামাত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, যেখানে নাহিদ ইসলাম থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ তাদের সমাবেশে ককটেল হামলা হয়েছে। জামাতের পক্ষ থেকে কোনো বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়নি, 11 দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ সমাবেশ ডাক দেওয়া হয়নি, কারণ 11 দল এবং জামাত মনে করছে যে এনসিপি এখন হাইবে আসার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা নিজেরা ঘটিয়েছে। আপনাকে বলতে শিবিরের শেষ করতে দেন, আপনার সবাই তো আমাকে সুযোগ দেননি। আচ্ছা দেখেন, রাতের অন্ধকারে নাকি বিএনপি নোট অফ ডিসেন্ট সরিয়ে দিয়েছে। তাহলে কি যে জুলাই জাতীয় মানে রাতের অন্ধকারে নাকি বিএনপি নোট অফ ডিসেন্ট সরিয়ে দেয়নি, মানে তারা নাকি অন্তর্ভুক্ত করেছে, রাতের অন্ধকারে নাকি নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত করেছে আপা বললেন। এখন আমার প্রশ্ন হলো যে আমরা তো আসলে নোট অফ ডিসেন্ট যে জুলাই সনদে ছিল আমরা সেটাতেই স্বাক্ষর করেছি, তাহলে পরবর্তীতে যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো সেই সময় কি আপনারা এই নোট অফ ডিসেন্ট আপনারা রাতের অন্ধকারে সরিয়ে দিয়েছিলেন? আপনাদের বন্ধু জামাত ইসলাম স্বাক্ষর করলো, আপনারা স্বাক্ষর করলেন না। আপনারা এখন এই যে শত্রু মিত্র সব এখন আপনারা মিত্র হয়ে গেছেন। আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে রাশেদ ভাই যখন একটা রাজনীতিতে ঢুকবে তখন সেই রাজনৈতিক দলের দোষ গুণ সবকিছুকে দায় নিয়েই তাকে সেই রাজনীতিটা করতে হবে। যেইখানে
জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন একটা ঘোষণা দিয়েছেন গণভোটে হ্যাঁ দেয়ার, সেইটা নিয়ে উনি যখন প্রশ্ন করেন তখন আমার অবাক লাগে যে উনি সেই দলটা কি করে করেন যে একটা দলের চেয়ারপারসনের বিচার বিবেচনাকে উনি প্রশ্ন করছেন। অবাক লাগে আমার। দেখেন আপনি যেটা বললেন উনি গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এই জন্য গণভোটে হ্যাঁ বেড়েছে। একই সাথে আপনি বললেন তাহলে প্রশ্নের মধ্যে সমস্যা আছে, এই কথাটা তো আমার প্রধানমন্ত্রী বলে নাই। আপনি তো উনার বিচার বিবেচনাকে প্রশ্ন করছেন, কি অবাক করা বিষয়। ওই সময় প্রতিবাদ জানিয়েছিল আচ্ছা বিএনপির মহাসচিব। দেখেন উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যখন তখন যা খুশি তা গাঁজাখুরি গল্প করে। এই যে গাঁজাখুরি গল্প উনি করেন, উনি গাঁজাখুরি গল্পের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারে না। উনি বলেছেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর মাহফুজ আলম নাকি বিএনপিতে জয়েন করতে না পেরে তারপরে নাকি তারা এনসিপিতে এসেছে। শুনেন এই রাশেদ ভাইও একসময় এনসিপি শিগগিরই কি ভ্যানিশ হয়ে যাবে নাকি? শুনেন এই রাশেদ ভাই একসময় এনসিপির যে নেতা নেত্রীরা আছেন তাদের সাথে একসাথে রাজপথে সংগ্রাম করেছেন, এখন তারা আলাদা দল করেন না। সেই একই সংগ্রামে একই রাজপথে থাকা মানুষগুলো যখন একজন আরেকজনের ব্যাপারে এইসব নোংরা ভাষায় কথা বলে প্রমাণ ছাড়া, তখন প্রশ্ন করতে হয় যে আদতে আপনাদের ভিতরে কি আছে। আপনার নিজের ভিতরে যদি এতটা নেগেটিভিটি না থাকে তাহলে আপনি কখনোই আরেকজনের ব্যাপারে এত কথা প্রমাণ ছাড়া বলতে পারবেন না, কারণ আপনার কল্পনার জায়গাটাই অনেক বেশি কলুষিত। উনি বলছিলেন যে জামাত আর এনসিপির নাকি জোট নিয়ে কি জানি কি একটা বললো, জোট ভেঙে যাবে, এটা নাকি 11 দলীয় জোট নাকি এই এনসিপির উপরে ককটেল হামলা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই, এটা পরিকল্পিত কিনা, এটা উনি বলেছে যে হামলা পরিকল্পিত কিনা। অবাক লাগে আমার। মাঝে মাঝে রাশেদ ভাই জামাতের বিষয়ে অনেক ইনফরমেশন দেয়, এই ইনফরমেশন গুলা খুব জোটের কেউ জানে না, জোটের আমরা এনসিপি জানি না, জামাতের লোকজন হয়তো যারা কর্মী সাধারণ আমার মতো তারাও জানে না, কিন্তু রাশেদ ভাই জানে। রাশেদ ভাইয়ের সাথে কোন রাতে এই গোপন আলাপ এই 11 দলীয় জোট বা জামাতের হয়, আরেকটা জিনিস কোথায় পায় একটু জিজ্ঞেস করে নেই। একটা জিনিস স্পষ্ট করি সবার সামনে, আজকে জাতির সামনে, এই 11 দলীয় জোট কোনো রাজনৈতিক জোট না। 11 দলীয় জোট সংস্কারের পক্ষে একসাথে আন্দোলন করার জোট। সুতরাং এনসিপির রাজনৈতিক সংগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে কোনো প্রবলেম হইলে সেইটার জন্য জোট হিসেবে তারা একটা প্রেস রিলিজ দিতে পারে, কিন্তু সেটার জন্য রাজপথে নেমে যাবে এটা জাতীয় নির্বাচনের পর। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আমরা যে আলাদা করব জোটগতভাবে হবে না, এইটা আমরা অনেক আগেই স্পষ্ট করেছি। জামাতের যে আদর্শ সেই আদর্শ মেনেই তো এনসিপি জোট করেছে, এইটাকে তারা বলছে এটা আদর্শের জোট না, এটা আসলে ক্ষমতার জোট। তো ঠিক আছে, ক্ষমতার জন্য যদি আপনারা সংস্কারকে হাতিয়ার হিসেবে সামনে আনেন, বিএনপিকে মানুষের কাছে মানে বিতর্কিত করার জন্য, বরং আপনারা তো ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছেন। এই যে জামাতের এমপিরা তারা সংসদে যেভাবে নিজেদেরকে ভেলকা বানাচ্ছে, আমির হামজা আর একজন বলে যে মাননীয় স্পিকার আমার পর্দা লাগবে, আমার ওভেন লাগবে, আমার ওয়াশিং মেশিন লাগবে। খোদ আমি দেখেছি এনসিপির নেতাকর্মীরা এটার ব্যাপক সমালোচনা করেছে। দেখেন জামাত কিন্তু জামাতের কেউ তো বলে নাই যে মদ কেন মদের দাম কেন বাড়াচ্ছে। সহযোগিতা করেন, 1 মিনিট শেষ করে দিই। জামাতের কেউ তো বলে না, এটা এই বিষয়টা বলে এই সমালোচনা আপনি করেন, বিএনপির এই সমালোচনা আপনি করেন। আপনি কিন্তু আমাদের ভদ্রতা শিখিয়েছিলেন, এখন আপনি দিবেন যদি এরকম আপনি তো এমন কথা বলছেন এরপর থামা যাচ্ছে না। শেষ করি। জামাত এবং এনসিপি বাংলাদেশের শক্তিশালী বিরোধী দল হোক, আমরাও চাই, কিন্তু জামাত ইসলাম তো আমরা লক্ষ্য করছি তারা তো আসলে বিরোধী দলে থাকতে চায় না। তারা কি করছে, তাদের এমপিরা কেউ বলছে আমার অফিস লাগবে, কেউ বলছে আমার মানে বাড়ি লাগবে, কেউ বলছে আমার গাড়ি লাগবে, কেউ বলছে আমার বাসার জিনিসপত্র লাগবে। তো এইটা তো আসলে বিরোধী দল হইতে পারে না। আমরা অতীতে দেখি না আসলে বাংলাদেশের বিরোধী দল কেমন হয়। আপনি সরকারি সুযোগ সুবিধা নিয়ে আপনি বিরোধী দল হবেন, এটা আবার কেমন বিরোধী দল আমি জানি না। দেখেন এনসিপির সম্ভাবনা আছে, কিন্তু এনসিপি যদি তার সম্ভাবনা নিজে না বোঝে সেই দোষ তো আমার না। আপা আমাকে যেটি বললেন যে ওই সাভারের ঘটনা, না আর আশা লাগবে না, সাভারের ঘটনা নিয়ে আচ্ছা আর আসবো না, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আমি হুমায়ুন আহমেদের বক্তব্য নিয়ে সাভারের ঘটনা নিয়ে দেখেন, সর্বপ্রথম আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম আপনি খুব বাজে ভাবে বলেছেন এনসিপি নিজস্ব ঘটনা নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে আপনাকে এখন জনসম্মুখে এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ আপনি সরকারের দায়িত্ব এটা তদন্ত করে বের করা যে কারা এসেছে। এইটা প্রশাসনের দায়িত্ব, আপনি কেন এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ান? আপনি একটা দায়িত্বশীল রাজনীতিবিদ, এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ান কেন? আপনি আপনার প্রশ্নের উত্তর সারাক্ষণ গাজঘড়ি কথা বলেন।
আপনি শুনতেছেন না, আপনি শেষ করে আপা শুনেন না দেখেন এই সাভারের যে ঘটনা উনি নিয়ে আমি বলেছিলাম যে এইটার স্বৈরাচারের দোসররা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এরপরে ওনারা কি করলেন, সেই প্রোগ্রাম থেকে বলছেন যে এইটা সরকারের সহযোগিতা ছাড়া, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এরপরে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গ্রেফতারের দাবি জানানোর পরে আমি আরেকটা পোস্ট করেছি যে ওই এলাকার এনসিপির মধ্যে দুইটা গ্রুপ অতীতে তারা মারামারি করেছে, কার্যালয় ভাঙচুর করেছে, এরপরে একজন আরেকজনকে জেল খাটিয়েছে। তখন আমি এই প্রসঙ্গটার সামনে আনি যে এই ঘটনায় তাহলে আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোক কেন গ্রেফতার হইল, উত্তর দিব। সাভারের প্রোগ্রামে দেখলাম সেই দুইটা গ্রুপই ওই প্রোগ্রামে রয়েছে। দেখেন প্রোগ্রামে একদম মাঝামাঝি সময় দেখবেন দুই গ্রুপের ভিতরে হাতাহাতি, এবং সেটা সার্জিসাল নিজে করেছে, হট্টগোল। সুতরাং ওই প্রশ্নগুলো আমি সামনে এনেছি। এরপরে আমার ফেসবুক পেজে আমি সিভিল গুরুত্বপূর্ণ নেতা আবার শেষ করতে হবে, আমার সাথে যোগাযোগ করে একদম সময় নেই। সে আমাকে বলল যে আপনি শেষ করে 10 সেকেন্ড সময় দেন। দেখেন সে আমাকে বলল যে ভাই আপনি যে পোস্ট করেছেন আমাদের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে, মানে তিনি এনসিপি নেতারা বলছে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আমি পোস্ট দেওয়ার আগে পর্যন্ত এনসিপি আমি ফেসবুকে পোস্ট দেওয়ার আগ পর্যন্ত এনসিপি নেতারা বলছে এটা নাকি বিএনপি করেছে। আপনার উপর বিশ্বাসও করবে না, আস্থাও রাখবে না। আপনি একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে যেইখানে এই ঘটনা তদন্ত করার দায়িত্ব প্রশাসনের ভিতরে যদি কেউ না থাকে, অন্ধকার করে দিল কে ওই জায়গায়, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিল কে, এই অন্ধকার বন্ধ করার দায়িত্ব যাদের ছিল, বন্ধ যারা করেছে তারা নিশ্চয়ই প্রশাসনের ভিতরে আছে, প্রশাসনের ভিতরে আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান